আদিবাসী সমাজ কল্যাণ সমিতির সৃষ্টির যে ইতিহাস সেটাও অত্যন্ত গঠনমূলক। আমাদের আবাসনের মধ্যে এসে কতিপয় সদস্য যারা রিজার্ভ ব্যাংকে চাকরি করতেন, কেউ রিটায়ার করেছেন, কেউ করেননি, এইরকম সব সিনিয়র বন্ধু বান্ধবরা এসে বললেন যে আপনাদের এত সুন্দর পরিকাঠামো, এত সুন্দর জায়গা, এখানে যদি আমাদের একটা জায়গা দেন যেখানে আমরা একটা আমাদের পিছিয়ে পড়া সমাজের জন্য কিছু করতে পারি তাহলে। এবং তার দূতের কাজ করেছিলেন আমাদের সিনিয়র বিশ্বাস, পরবর্তীকালে যিনি অ্যাডভোকেট হয়েছিলেন, তিনি এই কাজটা করেছেন। এবং আমি তখন বলাকা ভবনের সম্পাদক। আমার কাছে যখন কবিতা বললেন, আমি অম্লান বদনে এবং আনন্দ চিত্তে প্রস্তাবটা গ্রহণ করলাম। এবং তারপরে যে মানুষগুলো এলেন তাদের সঙ্গে আলাপ হওয়ার পরে তারা ঠিক করলেন যে এখানে যদি দেয় তাহলে আমরা খুব কৃতার্থ হব। এখন এই জন্য সময় বলাকা আবাসনকেও বলা হলো যে আপনারা যদি একটা ব্যবস্থা করেন তাহলে বলতে পারেন। কারণ আবাসন থেকেও ইতিবাচক সম্মতি জানালেন। এবং তার মধ্যে উদ্যোক্তা ছিলেন আদিত্য কুমার রায়, যিনি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল। আদিত্য কুমার রায়ের পর অনিল কৃষ্ণ মহন্ত, সমুদ্ররঞ্জন বিশ্বাস, অমর বিশ্বাস, তারপর স্বপন মণ্ডল, তারপর আমাদের আবাসনের কিশোর বিশ্বাস, সমুদ্ররঞ্জন বিশ্বাস, আমি স্বয়ং। আর এরপরে আশুতোষ বিশ্বাস, ডাক্তার হালদার, অমিয় হালদার প্রমুখ। প্রথম যে 10 জন নাম করেছিলেন তারা প্রথম আমরা সংস্থা শুরু করি। তার পরবর্তীকালে আরও অনেক এসেছেন। পরবর্তীকালে শতাধিক মানুষ জয়েন করেছেন এবং কাজকর্ম করছেন। কাজকর্ম চলছে, ভালো সংস্থা। প্রত্যেকেই সাধুবাদ জানান এবং আমাদের সংস্থা থেকে অনেক ছেলে উপকৃত হয়েছে। এবং আমার বিশ্বাস আগামী দিনে সংস্থাকে আরও যদি যত্ন করা যায় তাহলে আরও এফেক্টিভ কাজকর্ম করবে। আমার চাকরি জীবনের সঙ্গে সঙ্গে আরও একটা বলা যায় পরিবর্তন আমার জীবনে এসেছে এবং সেটাকে আমি সার্থ হয়ে সাধুবাদ জানিয়েছি। ঘটনাক্রমে আমি একবার 1990-95 দিকে এরকম সময় হবে, আমি আমার বন্ধুদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতাম। একবার গেছিলাম ঘাটশিলা যাওয়ার পরে আমি সেখানে গিয়ে সুবর্ণরেখা নদীতে দেখতে গেছি যে বালি ভর্তি, তার মধ্যে দিয়ে চিনচিন করে জলের স্রোত যাচ্ছে, ভালো লাগছে। সুবর্ণরেখার দর্শনীয় নদী আছে। এখন ওইখানে গিয়ে দেখি যে কয়েকটা মেয়ে প্রায় 7, 8, 9, 10 ক্লাসে পড়ে, তারা ওই বালি সরিয়ে জল তুলছে। আমাদের কৌতুক হলো যে বালি সরিয়ে জল তুলছে মানে জলটা কি জন্য নিচ্ছে, মানে তিনি কি করবেন? বলছে এই জল খেতে হবে। কেন? ওদের জল ঠিক আছে, জল ভালো জল, পরিষ্কার পরিচ্ছন্ন জল, বাড়ি থাকবে না, কোনো থাকবে না, জলটা অত্যন্ত উপকারী জল। তখন একটা মেয়ের সঙ্গে আলাপ করতে হলো যে সেবার মাধ্যমিক পরীক্ষা দেবে। বাড়িতে কে আছে সব জিজ্ঞেস করলাম। আনফর্চুনেটলি আমাদের খারাপ লেগেছিল
যে ওর বাবা দ্বিতীয় একটা বিয়ে করে রাশিদ চলে গেছে, অনেকদিন সেখানেই থাকে। এখনো মা ঠাকুরমাকে নিয়ে থাকে। কিভাবে চলে সে প্রশ্ন করিনি, এই কারণে মানে এইসব প্রশ্ন করলে তার খুব কষ্টদায়ক সংবেদনশীল উত্তর আসে, তাই আমরা এগিয়ে গেছিলাম। আমি আমার তিন বন্ধু গিয়ে ওর সঙ্গে কথা বললাম। এখন পরে সময় মাধ্যমিক দেবে, তখন তিন বন্ধু ঠিক করলাম যে মাধ্যমিক দেবে, মাধ্যমিকে নিশ্চয়ই পরীক্ষার ফিজ অনেক টাকা লাগবে, এই মেয়েদের পক্ষে সংগ্রহ করার। তখন আমরা পাশে যে রাজবাড়ি আছে, রাজবাড়ির যে এলাকা আছে, সেই এলাকার মধ্যে থাকে একটা ছোট্ট একটা বস্তির দুই জায়গায় থাকে মা মেয়ে ঠাকুরমা। তখন গেলাম, সেই ওর মাকে গিয়ে বললাম যে আমরা ঘুরতে এসছি ওই জায়গাতে পরিচয় দিয়ে, যে আপনার মেয়ে মাধ্যমিক দেবেন, আমরা শুনে খুব খুশি হয়েছি। আমরা একটা কথা দরকার নিয়ে এসছে, যদি আপনারা আমাদের ফিরিয়ে না দেন তাহলে খুশি হব যে আমরা তিনজন মিলে আমাদের বাড়িতেও আপনার মেয়ের মতো মেয়ে কিন্তু হয়েছে তিনজনের। আমাদের ইচ্ছে যে আপনার মেয়ের মাধ্যমিকের ফিসটা আমরা দিয়ে দেব। সেইভাবে বললাম, তোমরা তো বললেন না আমরা হয়ে যাবো, তবু আমরা খানটা জোর করে বললাম যে না মা তোমাকে দিচ্ছি, তুমি মনে কিছু করে নাও না। এলো তার পরবর্তী সময় একবার গেছিলাম, গিয়ে শুনলাম যে মেয়ে ভালো রেজাল্ট করে পাস করেছে। এখন এইটা আমি রামসে এসে বললাম এই কাহিনীটা, আমাকে কয়েকজন বললেন যে এইটা একটা কাগজে লেখো না, তাহলে তো একটা ব্যাপারটা অনেকেই জানতে পারবে। তাহলে লিখলাম, লেখার পর কেউ কেউ বললে যে লেখা তো ভালোই হয়েছে, তুমি লিখছো না কেন, লেখা শুরু করো। এই হচ্ছে আমার জীবনের টার্নিং পয়েন্ট, লেখা। এবং আমি লেখা শুরু করলাম। তারপরে আমি দেখলাম যে চেষ্টা করলে কিছু লেখা যায়, আর লেখা যখন মনের প্রকাশ, ভাবনার প্রকাশ, তখন তো লেখা যায় না। এবং লিখলাম, এবং কিছু কিছু গল্প এত ভালো হয়েছিল, অনেকেই বলে। একবার প্রথম বই আমার জীবন অন্তহীন গল্প সংকলন, সেখানে একটা গল্প ছিল পাওয়া না পাওয়া। এখন এই গল্পটা আমি অতটা বুঝতে পারিনি যে মূল্যায়নটা এইভাবে হতে পারে। আমি তখন ব্যাংকে চাকরি করছি, ব্যাংকের কাউন্টারে, ক্যাশ কাউন্টারে বসে আছি, কাজ করছি। এক ভদ্রলোক, আমাদের একজন একে ভট্টাচার্য বলে এক ভদ্রলোক, যিনি একটা কারেন্ট অ্যাকাউন্টের মালিক, সবসময় তার মানে ভেরিফ কাস্টমার, সবসময় তার অ্যাকাউন্টে অনেক ফান্ড থাকে। উনি এমনি অন্যবার আসেন, টাকা পয়সা নিয়ে যান, ঠিক আছে করবো। কিন্তু সেই দিন আমার সামনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। তাই বললাম, দাদা আপনি দাঁড়িয়ে আছেন এতক্ষণ পর্যন্ত? বলছেন না, আপনি ব্যস্ত ছিলেন তাই বলতে পারিনি। আপনি যে লেখালেখি করেন এটা তো আগে জানতাম না। তাই বললাম, দাদা আমি বিরতি করে বলছি যে আমি কখনো আর লিখিনি, এই সবে একটা বই বের করেছি। তখন উনি বললেন যে দেখুন, আপনার প্রথম গল্প যেটা, ওটা আমি নন স্টপ 3 বার পড়েছি। তারপরে আপনাকে এখন বলছি যে এত ভালো লেগেছে যে আমি একবারই পড়ে ফেলে দিই, আমি পরপর 3 বার পড়েছি, মানে এত ভালো লেগেছে। আমি তাকে ধন্যবাদ যা বললাম। এই যে এইভাবে আমার লেখা শুরু, এবং আমি এরপরে মোট 6খানা বই লিখেছি। ইতিমধ্যে আমি 2টো উপন্যাস করেছি। যে একটা উপন্যাস অত্যন্ত মানে জনগণের কাছে পৌঁছে গেছে, বড় কাজটি হয়েছে। সেটা আমাদের বাংলায় যতটুকু না হয়েছে তার থেকে বেশি হয়েছে ত্রিপুরা রাজ্যে, কালস্রোত। সেটা ওই আমাদের ছিন্নমূল বাঙালিদের এদেশে আসা এবং সেখান থেকে ফিরে যাওয়া, পথে সব কিছু হারিয়ে যাওয়া, এরকম একটা কাহিনীর প্রেক্ষাপটে। সেটা এত সুন্দর হয়েছে। একজন আমার মানে আবুল কাসেম বলে একজন স্কুল মাস্টারমশাই, যার বয়স হয়েছে, যখন আমার সঙ্গে আমার হয়েছিল, বয়স হয়েছিল
বছর। তিনি আমাকে ফোন করে জানালেন যে আপনার বইটা এই হাসনাবাদে যে বাস্তুকরণী সম্বন্ধে আপনি লিখেছেন, সেখানে হুবহু যা ঘটেছে, যা হয়েছে আপনার বইতে কিন্তু সেইটা আপনি চিত্রিত করেছেন। একদিন আমরা জানতাম যে বাস্তব প্রমূল্যায় লিখিতভাবে এত সুন্দর করা যায় না, কিন্তু আমি দেখলাম যা আমরা চোখে দেখেছি হাসনাবাদে গিয়ে সেই হুবহু সেই রকম দৃশ্য আপনি লিখেছেন। এই জন্য বইটা পড়েছি এবং চোখের জলে ভেসে গেছে। আমার সেইটাই ছিল সব থেকে বড় প্রাপ্তি যে একজন মুসলিম পাঠক, কিন্তু সেখানে তো মুসলিম বিদ্বেষের অনেক খবরই আছে, অনেক কথাই আছে, তা সত্ত্বেও সেই ভদ্রলোক যে আমাকে চোখের জল ফেলেছে, এটা আমি খুব আমার খুব ভালো লেগেছে। আর একটা গল্প আমি লিখেছিলাম ওই বইতে, শোল মাছ। এই শোল মাছ গল্পটা ক্রিটিকদের চোখে এত ভালো হয়েছে, যার ব্যবস্থার প্রেক্ষাপটে লেখা যে এবং সে গল্পটা ফর্চুনেটলি অক্সফোর্ড প্রেস থেকে ইংরেজি ছাপা হয়েছে। এটা খুব আমার কাছে একটা গর্বের বিষয় যে আমার লেখা যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে, এটা আমার কাছে বিরল দৃষ্টান্ত। তাই লেখার জীবনে আমি বিনিময় মূল্য আমি পাইনি কিছু, কিন্তু আমি যে সম্মান মূল্য, ভালোবাসার মূল্য, সেটা অপরিসীম। আমার কখনো মনে হয় না আমার মতো বিদ্যা বুদ্ধির লোকে যে এত মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এটা আমার কাছে একটা বিরল প্রাপ্তি। আমার আজ থেকে 60-70 বছর আগের যে ইতিহাস, আমার দেখা চোখে দেখা যে দৃশ্য বলি, সেই সবগুলো কিন্তু আমি মনে করেছিলাম যে একটু বই আকারে তুলে রাখতে পারলে অন্তত ইতিহাসটা থাকবে। কেন বলছি, আমার যে ছিল যেখানে, সেখানটায় জ্বর ভাটা খেলতো, এখন সেসব জায়গায় এখন বাঘটা দিয়ে এমন হয়ে গেছে যে তার কোনো চিহ্ন মাত্র নেই। ইতিহাস এতটাই নিষ্কর্ণ হয়ে যে যা ছিল তার নাম মাত্র গন্ধ নেই সেখানটায়। এইটাকে তুলে রেখেছি বইয়ের আকারে আমার জীবন আবেক্ষ নিয়ে। নাম হচ্ছে ভরা থাক স্মৃতি সুধায়। সেটা হচ্ছে আমার জীবনের অন্যতম মাইলস্টোন, এবং আমি খুব খুশি এটা লিখে যে আমি শুধু না, আমার সারাউন্ডিংসে যত মানুষ ছিলেন, যত লোক পরিচিত এসেছে, বা 100 লোকের নাম তোর মধ্যে যুক্ত হয়েছে, যারাও কিন্তু আমার বইয়ের মাধ্যমে তারাও চিরকালের জন্য একটা জায়গা করে দিতে পেরেছে। এটাই হচ্ছে আমার সান্ত্বনা, যে জগৎ সংসারে এসে বিবেকানন্দরা বলেছিলেন যে জগতে যখন এসেছি একটা দাগ কেটে যায়, কিছু করতে পারি না পারি, অন্তত ওই যে মানুষগুলো তারা কিন্তু অমর হয়ে রইল আমার লেখার মাধ্যমে। এইটাই আমার অ্যাসাইনমেন্ট, আর এইভাবে চলছে। এখন আমি লেখা ছাড়িনি, লেখা ধরে রেখেছি, যতটুকু পারি চেষ্টা করে যাবো। এই দীর্ঘ জীবনযাত্রা কালের প্রভাবে চলছে, সব ঠিক আছে, তার মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে যে কিভাবে আমরা জীবনকে দেখেছি, কিভাবে আরো উন্নত করা যায়। মানুষের কাছাকাছি এলে সে মানুষ কখনো বিচ্ছেদ করতে পারে না। মানুষের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। অনেক সময় দেখা যায় যে আমরা যোগাযোগ করি না বলে মনে করি ওই লোকটা আমাকে পছন্দ করে না, কিন্তু যোগাযোগ করলে তিনি যে আমার পছন্দের লোক হবেন না, এইটা কিন্তু নয়। অর্থাৎ যোগাযোগটা মানুষের সঙ্গে পরস্পর যে আলাপ আলোচনা কথাবার্তা যত করা যাবে, ততই কিন্তু মনের বিকাশ। মনকে সংকীর্ণ জায়গায় আটকে রাখতে সংকীর্ণ হয়ে যাবে। এই যত পারা যাবে তাকে উদার করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর একটা জিনিস, যে সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস
যে কোনো মানুষের জীবন গঠনের সাহিত্যের সব থেকে বড় অবদান রয়েছে, সেটা কোনো রকম অস্বীকার করতে পারি না। আজকে আমরা ভাগ্যবান, আমাদের বাংলায় বিশেষ করে যে সমস্ত মহৎ ব্যক্তিত্ব এসেছেন, তাদের পুস্তকাদি আমরা পেয়েছি, দেখেছি, জেনেছি এবং আরও জানতে হবে যে মহাসমুদ্রের শতবর্ষর কল্লোল যেমন আটকে রাখা যায়, সেটা লাইব্রেরির সঙ্গে তুলনা হয়, তেমনি পাড়ায় পাড়ায় লাইব্রেরি করতে হবে। লাইব্রেরির মধ্য দিয়ে মানুষের বিকাশ ঘটাতে হবে। শুধু আত্মকেন্দ্রিক, ঘর কেন্দ্রিক করে মানুষের পূর্ণতা কখনো আসতে পারে না। আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, এখনো বলবো, যে প্রতিটা মানুষকে যদি কায়, মন, বাক্য, এই তিনটে দাগ, কায়, মন, বাক্য সৎ থাকা যায়, তাহলে কোনোদিন অসৎ হওয়ার কোনো সুযোগ থাকে না, অসৎ হতে পারা যায় না। তো মানুষকে প্রত্যেক সময় ভাবতে হবে যে আমাকে সৎ পথে চলতে হবে, সৎ পথে জীবন কাটতে হবে। এই সততা। আর একটা জিনিস যেটা হয়, প্রত্যেককে কাজ করতে হয়, সব কাজের মধ্যে যে সততা, আত্মত্যাগ বা উদারতা থাকবে, তবেই মহৎ কাজ সৃষ্টি হতে পারে। কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে মহৎ কাজ হতে পারে না। আর আজকাল আমাদের দেশে যে রাজনৈতিক দুরবস্থা চলছে, এর থেকে মুক্ত হতে পারলে ভালো হয়। তবে রাজনীতি মুক্ত হওয়া যাবে না। তার কারণ আজ থেকে প্রায় 3000 বছর আগে গ্যালিলিও বলে গেছেন যে, শিক্ষিত মানুষদের সম্পর্কে বলেছেন যে এরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করছে, অর্থাৎ সামাজিক কাজকর্মে থাকছে না। যার ফলে হচ্ছে কি, যে দুর্বৃত্তের, খারাপ মানুষের শাসন তাদের মেনে নিতে হচ্ছে। এই জন্য আমি বলবো যে যত কিছু হোক না কেন, সব কিছুতে অংশ নিতে হবে, ভাবতে হবে, দায়িত্বটা নিতে হবে। তা নাহলে অমুকে করে দেবে, আমি করবো না, এটা হয় না। আমাদের প্রত্যেকেই আমার যা যা দায়িত্ব আছে প্রত্যেকে করতে হবে। এই আমার আগামী দিনের ছেলের সঙ্গে আমার কথা। আরও বড় হতে হলে মনটা ক্লিয়ার করতে হবে। কখনো সংকীর্ণতার মধ্যে আটকে থাকা চলবে না। নিজেকে উদ্ধার করো, বিশ্বমাঝে ছড়িয়ে দাও, তবেই তুমি আমার শেষ আশীর্বাদ।